প্রথমেই তোমাদেরকে বলি, আমার এখানে তুমি ফাইনাল অ্যান্সার শিটটা পেয়ে যাবে। আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। যদি কোথাও কিছু ভুল থাকে বলে তোমাদের মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবে। এক্সেপ্ট ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাংলা ইংরাজির জন্য যে একটা প্রবলেম তৈরি হয়েছে বাংলা ইংরাজির জন্য, অর্ডার অ্যান্ড ডিগ্রি, ওটা বাদে, ওটা তোমরাও জানো, ওটা আমি ইংরেজিতে করছি, সেজন্য আমার কোনো প্রবলেম হয়নি। তো বাকি আমি ডিটেল সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, যে কারণে একটু সময় লেগেছে। এবার যেটা আমার ফাইনালি বলার, যে তোমরা উত্তরগুলো তোমাদের সাথে মিলিয়ে নেবে। আমি এটা জাস্ট আস্তে 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 নেমে যাব নিচের দিকে। কোনো প্রবলেম, কোনো উত্তর নিয়ে যদি মনে হয় যে কোনো সমস্যা আছে, সেটা কমেন্টে জানাবে, আমি দেখে নেব। এইটা ছিল প্রথম প্রবলেমটির। আমি যে সেটটা আমাকে পাঠানো হয়েছিল, আমি কালকের আগের ভিডিওতে পার্ট বিতে দেখবে বিষয়টা দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এটা ছিল প্রথম প্রবলেম সেই সেটের। এগুলো পরপর ছিল। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিছু নেই, রেশনাল ইরেশনাল ইকুয়েট করলেই আমরা কোন পয়েন্টে কন্টিনিউটি হবে সেটা পেয়ে যাই। 3 নম্বর ছিল এই প্রবলেমটি। আমি প্রত্যেকটি প্রবলেম এবং অ্যান্সার সব জায়গাতে একটু করে স্টে করবো, যাতে তোমরা বুঝতে পারো, এবং কোথাও কোনো প্রবলেম যদি মনে হয় সেটা আমাকে অবশ্যই জানাবে। এবারে আসে একটা লাখ টাকার প্রশ্ন। আমাকে বহুজন মেসেজ করছো, ফোন করছো, স্যার কাট অফ বলুন। আমার পক্ষে এই অবস্থায় আন্দাজে কাট অফ বলা সম্ভব না। কোনো ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানোর জন্য কাউকে মিথ্যে আশা দেওয়াটাও যেমন ঠিক না, আন্দাজে কাট অফ বলা ঠিক না। আমরা যখন কোনো সেন্ট্রাল লেভেলে সিজিএল জাতীয় পরীক্ষাতে কাট অফ খেয়াল করি, বা এই ধরনের পরীক্ষাগুলোতে বলতে পারা যায়, কেন সেখানে কতজন অ্যাপেয়ার করেছে সেই এক্সাক্ট ডাটাটা কিন্তু থাকে। আমি জানি না যারা কাট অফ বলছে তারা কিভাবে কাট অফ বলছে, কিন্তু আমার এই প্রশ্নটির কথাই বলছিলাম, এটার বাংলা ইংরেজি বাদ দিয়ে আমি যে হিসাবে নিয়েছি এটা ঠিক আছে। তো আমার কাছে এই এসএসসি পরীক্ষাতে এখন অবধি এই ইনফরমেশনটাই নেই যে এক্স্যাক্টলি কতজন ম্যাথামেটিক্সে অ্যাপেয়ার করেছে। আমার কাছে যারা পড়তো রেগুলার বেসিসে তারা কত স্কোর করেছে সেটা আমি জানি। যেমন ম্যাক্সিমাম জনই 45 to 60 অবধি স্কোর করেছে। 58, 59 এতে প্রচুর সংখ্যক স্টুডেন্ট স্কোর করেছে, প্রায় শেষের সংখ্যাটা 160 কাছাকাছি। 45 to 50, 50 to 56 ডেপুটেড যারা ছিল, যারা ইন সার্ভিস ছিলেন, এতদিন চাকরি করেছেন, তাদের মধ্যে প্রায় 48 থেকে 57 আমি স্কোর পেয়েছি, 48 to 57। কিন্তু ওভারঅল কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু আমার কাছে জানা নেই। তাহলে আমি আন্দাজে কাট অফটা কিভাবে বলবো? হয়তো এমন কোনো স্যার থাকতে পারে যার কাছে 2-3 হাজার স্টুডেন্ট পড়েছে, তিনি বলতে পারেন, কিন্তু আমার কাছে এরকম এত স্টুডেন্ট ছিলও না। আমরা প্রতিবার খুব লিমিটেড স্টুডেন্ট নিয়ে ব্যাচ রান করাই। তো সেটা সংখ্যাটা ছিল প্রায় 300 এর কাছাকাছি, 280 কাছাকাছি। তো আমি এটুকু বলতে পারি তাদের স্কোর সম্পর্কে আমার আইডিয়া আছে, বা তারা কে কতটা করেছে, কে কতটা করতে পারে। আমি লোয়েস্ট পেয়েছি একজনেরই 35, তাছাড়া কারোর পাইনি। 45 এর নিচে আমি কারোর পাইনি। আর অ্যাবাভ 50 প্রচুর আছে, প্রায় 180-র উপরে। আমি ওই যে বললাম, মানে প্রচুর স্টুডেন্ট আছে যারা 55 এর উপরে স্কোর করেছে। ডেপুটেড আমি 45 থেকে 57 অবধি পেয়েছি, কিন্তু আমার কাছে এক্স্যাক্টলি 2-3 হাজার স্টুডেন্টের ডাটা সেটা কিন্তু নেই। তাহলে যেহেতু 2-3 হাজার স্টুডেন্টের ডাটা নেই, আন্দাজে আমার পক্ষে কাট অফ বলা সম্ভব না। আমি কাউকে বলে দিতে পারি যে না 30-তে ডাক পাবে, তুমি হয়তো সেইভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড নিলে যে না আমার আর থিওরিটিক্যাল পার্ট পড়ে লাভ নেই, আমি ডেমনস্ট্রেশন নিয়ে থাকি এবং আমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিই। দেখা যাচ্ছে সেটা গিয়ে ফাইনালি হলো না। তখন স্বাভাবিকভাবেই এর থেকে মানে জঘন্যতম সিচুয়েশন আর কিছু হয় বলে অন্তত আমার মনে হয় না, যে এইভাবে কাউকে কারোর ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা এটা উচিত না। ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা উচিত না, যে কারণে এই মুহূর্তে কোনো কাট অফ আমি বলতে পারবো না। তোমরা ফাইনাল অ্যান্সার কি অফিসিয়াল যেটা দেয় তার জন্য ওয়েট করতে পারো, সেটা দেখে ফাইনালি মেলাবে। আমারটার সাথেও মেলাতে পারো, আমার মনে হয় না ভুল কিছু আছে। যদি থাকে আমাকে জানাবে, সেটা আলাদা ব্যাপার। মানুষ মাত্রই ভুল হয়, ধরো আমার একটা দুটো ভুল হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি সবটাকে ইন ডিটেল সলিউশন করে বের করে দেওয়ার, যাতে সেই ধরনের ভুল কিছু আমার চোখে না আসে।
আর একটা কোয়ারি যে তোমরা জিজ্ঞেস করেছিলে যে নেক্সট কবে হবে, কারণ এই যে সিটটা ছিল এই সিটটার সিংহভাগটাই ছিল 2016-এর ভ্যাকান্সির উপরে। স্বাভাবিকভাবেই আমি তোমাদেরকে একটা উত্তর দিয়েছি এবং সেই উত্তরটার উপরেও যে আমি 100% তোমাকে বলবো যে তুমি আমাকে বিশ্বাস করো, তা আমি কখনো বলবো না, কখনোই বলবো না যে তুমি আমাকে বিশ্বাস করো। যেটা আমার মনে হয়েছে যে আমাদের এই সময়কার গভর্নমেন্ট স্টান্ট দেখাতে খুব পছন্দ করে, যে কোনো কিছুতে স্টান্ট দেখাতে আমাদের গভর্নমেন্ট খুব পছন্দ করে। আমি গভর্নমেন্টের সেটা সমালোচনা হিসাবে নেবে না ব্যঙ্গ হিসাবে নেবে তোমাদের ব্যাপার। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের উনি সবকিছুতে বেশ একটা চমক দেখানোর চেষ্টা সবসময় করেন। যে ভ্যাকান্সিতে পরীক্ষা হয়েছে সেই ভ্যাকান্সি 2016-এর ভ্যাকান্সি। যারা একটু আধটু ভ্যাকান্সির অফিসিয়াল লেভেলে খোঁজ রাখে তারা জানে যে ওই যে 994 না 998 একটা জেনারেল 9-10-এর ভ্যাকান্সি আছে, পার্টিকুলার কয়েকটা ডিস্ট্রিক্টে তার থেকে বেশি ভ্যাকান্সি আছে, পার্টিকুলার কয়েকটা ডিস্ট্রিক্টে তার থেকে বেশি ভ্যাকান্সি আছে। সুতরাং গভর্নমেন্টের হাতে হিউজ সিট আছে। গভর্নমেন্ট যদি মনে করে যে আমি আর একটি এক্সাম নেব ডিউ টু ইলেকশন না হলে কোনোদিন আমি প্রমিসটা তোমাদেরকে করতামই না, মানে প্রমিসও আমি কিছু করছি না, আমি বলতামই না এই কথাটা। প্রমিস করা মিনস আমি তোমাদেরকে এটা বলতামই না, কারণ একটা ইলেকশন বলে বস্তু 2026-এ আছে। তোমাদেরকে 8 বছর পরে পরীক্ষা দিতে হলো, এটা তো খুব বাজে ব্যাপার। তো তাদেরকে তো 5 বছর পরে দিতে হয় এবং তারা তাদের পাশ করার জন্য যত রকম ব্যবস্থাপনা আছে সেটা তারা সবসময় চেষ্টা করে, তাদের জন্য যত রকম ব্যবস্থাপনা আছে তারা চেষ্টা করে। তো সেইটার দিকে তাকিয়ে আমার মনে হয় যে সামনের বছর ইলেকশনের আগে অ্যাটলিস্ট একটা রিটেন এক্সাম গভর্নমেন্ট নেওয়ার চেষ্টা করবে, এবং সেটা শুধুমাত্র এই এসএলএসটি নয়, আপার প্রাইমারি লেভেল একটা নেওয়ার চেষ্টা করবে, প্রাইমারি লেভেল একটা নেওয়ার চেষ্টা করবে। গ্রুপ সি গ্রুপ ডি তো একটাই হবে, সেটা ওটাই। গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষা হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির উপরে কোর্টের কোনো সেই রকম প্রেশার নেই, যে কারণে ওই ইলেকশনের আগে একটা হিউজ সিটে ভ্যাকান্সিতে এক্সাম নেবে, এবং সেক্ষেত্রে দেখবে 2016-এর সাথে ভ্যাকান্সি অ্যাড করেই নিচ্ছে। ওই একটাই নেবে, হিউজ সিটে নেবে গ্রুপ সি গ্রুপ ডি। আর 9, 10, 11, 12 আমার মনে হয় এই সবকটাই রিপিট করার চেষ্টা করবে 100%। কতটা সফল হবে কি বিফল হবে কি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোর্টে আটকাবে সেটা আমি বলতে পারবো না। তবে গ্রুপ সি গ্রুপ ডি একটা হিউজ ভ্যাকান্সিতে নেবে, আর বাকিটা অ্যাটলিস্ট একটা নেবার চেষ্টা তো করবে, এটুকু বলতে পারি। কারণ এই যে পরীক্ষাটা, এটা মেন কোশ্চেন বলছে এখন যে এটা তারা শুধুমাত্র ডেপুটেডদের দিকে তাকিয়েই কোশ্চেন করেছে, এটা নিশ্চয়ই কোনো ডেপুটেডও অস্বীকার করবে না। এটা আমরা আগে ভাবিনি কিন্তু এইভাবে। কিন্তু এখন না, গত 7 তারিখের প্রশ্ন বলছে যে এটা একটা নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছে, তাহলে অটোমেটিক্যালি তাদের যেমন একটা ডিমান্ড কমপ্লিট হলো এবং তারা যথেষ্ট ভালো স্কোর করেছে ম্যাক্সিমাম জন, তার সাথে +10 হলে সেটা মিটে গেল। অটোমেটিক্যালি তোমাদের ফ্রেশারদের জন্য নিশ্চয়ই একটা কিছু চিন্তা ভাবনা করবে ডিউ টু ইলেকশন না থাকলে সেটা সম্ভব হয়তো হতো না। তো সেই দিক থেকে তাকিয়ে যারা বিগত 3-4 মাস অত্যন্ত কষ্ট করেছো, আমি জানি অনেকে অত্যন্ত সিরিয়াসভাবে পড়েছো, যারা এতে মাদ্রাসার রেজাল্ট খুব সামনে আসছে, যাদের হয়ে গিয়েছিল আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের কথা আমি বাদ দিলাম, তারা ছেড়ে দেবে। বাকিরা আগামী 3-4 মাস অন্তত একটু প্রিপারেশনের মধ্যে থাকো। কিন্তু এই প্রিপারেশন ছেড়ে দিয়ে যে আমার হয়ে গেল, আমি শুধু ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউ রিলেটেড টপিকগুলো নিয়ে ঘাটাঘাটি করব, তা কিন্তু করবে না। কাট অফের গল্প অনেকে অনেক কিছু দেবে, বাট অ্যাকচুয়াল কাট অফ কোথায় দাঁড়াবে সেটার জন্য ওয়েট করতে হবে। কারণ এই পরীক্ষাতে কতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই এক্সাক্ট ডাটাটি আমাদের কাছে নেই। এইটা হলো সব থেকে বড় প্রশ্ন। যদি 4000 ক্যান্ডিডেটকে আমরা ধরি, মানে ইন্টারভিউয়ে ডাকে, তাহলে দ্যাট গুণ 1.6 সম্ভবত, না 1.8, 1.6 সম্ভবত এতগুলো ক্যান্ডিডেট ডাকবে। তাহলে এক্সাম দিয়েছে কতজন? বিগত কিছু বছর ধরে জেনারেল লাইনের কি অবস্থা সেটা আমরা সবাই জানি। প্রচুর ক্যান্ডিডেট আছে যারা জেনারেল লাইন ছেড়ে দিয়েছে অলরেডি, বিভিন্ন পেশাতে চলে গিয়েছে, এবং তারা এই লোভনীয় শোনেও আসেনি। তাহলে আপার প্রাইমারি যে ইন্টারভিউগুলোর হাল ওরকম হতো না। প্রচুর ক্যান্ডিডেট জয়েন করেনি,
কারণ যারা মুখ ফিরিয়ে নিয়ে অন্য পেশাতে চলে গিয়েছে তাদের পক্ষে ঘুরে আসা এটা খুব মুশকিলের জায়গা, এটা তোমরাও জানো। তাই ঠিক যে বিরাট সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাও নয়, আবার পরীক্ষা যারা দিয়েছে তাদের মধ্যে অনেকেই অ্যাবাভ 50 স্কোর করেছে। অনেকে বলছে না করতেই পারে না, হতেই পারে না। না, যারা মিনিমাম বিগত 3 মাসও কালচারে ছিল তারা অনেকেই 35 তো নয় 44+ স্কোর করেছে, এটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এবার দেখো কারোর ক্যাটাগরি আছে, কোনো নির্দিষ্ট কাস্ট আছে, সেই অনুযায়ী তো কিছুটা র্যাঙ্ক আপ ডাউন হবেই, কাট অফ আপ ডাউন হবেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 44+ অনেকেই করেছে। এবার ডেপুটেডদের ক্ষেত্রে 44+ মানে সেটাকে তোমাকে +10 হিসেবে ধরতে হবে, আর যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে 44 থাকবে। তাই কাট অফ কত যাবে আমার মনে হয় এখন বলার সময় আসেনি। আচ্ছা, বাকিটা তোমরা পরপর দেখতে দেখতে চলে যাও। এখানে যিনি এটা করেছিলেন তার প্রশ্ন আমাকে পাঠিয়েছিলেন, আমাদেরই ব্যাচের, উনি ডেপুটেড ক্যান্ডিডেট ছিলেন। তো আমি যেগুলো ভুল আছে সেগুলোর পাশে ক্রস দিয়ে সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি। এটা বই থেকে ছিল, আমি ওই জন্য দিয়ে দিয়েছি, আর ক্যালকুলেশন করে দেখাইনি। বাট ম্যাক্সিমামই 95% আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে ক্যালকুলেশন হচ্ছে। এখানে যেমন এটা ঠিক আছে, অ্যাকচুয়ালি 1/x+1 দিস ইজ নট ইন অপশন, আমি লিখে দিয়েছি। তারপরে এটা আমি 1/x+1 এর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেখিয়েছি। এবং যেহেতু এটা এমসিকিউ, তাহলে একটা হলে বাকিগুলো দেখার ব্যাপার নেই। এবং সেইটা যে করলাম এটা ঠিক কিনা সেটার জন্য আমি আবার লাস্টে এটাকে দেখবে লেটস চেক দ্য সলিউশন, এটা আগের দিনের ভিডিওতেও ছিল। এটা আমি এখানে সুন্দর করে গ্রুপিং করে দেখিয়ে দিয়েছি না যে ওটা দিয়ে মাল্টিপ্লাই করার পর ইকুয়েশন এক্স্যাক্ট হয়েছে। সো দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আইএফ। এই প্রবলেমটি একটু ওই হাটকা টাইপের প্রবলেম, এটাই ছিল, আমি আর কিছু পাইনি। কারণ ওইভাবে মাল্টিপ্লাই করে পরীক্ষার হলে দেখা এটা খুব, সবাই এটা করবে না, ঠিক আছে, সবাই এটা করবে না। অনেকেই ধরে নেবে প্রশ্ন ভুল আছে, কিন্তু প্রশ্নটা ঠিকই আছে। এখানে যেমন বলেছিলাম নন এমটি, এই যে নন এমটি অ্যান্ড প্রপার এই শব্দটা খেয়াল করবে। তারপরে 5 বাদ যাচ্ছে আর ইটসেলফ বাদ যাচ্ছে, তাহলে এটা 14 হবে। এটা কয়েকজন 15 করেছে, এটা খুব খারাপ লেগেছে আমার, একটু খেয়াল করতে হতো তোমাদেরকে। এগুলো যেমন পিওর থিওরিটিক্যাল বেসড কোশ্চেন আসছে। এটা নিয়ে অনেকে ডাউট তৈরি করেছে, এটা খুব সিম্পল কোশ্চেন ছিল। এটা পুরো প্রপার্টি বেসড কোশ্চেন। রোলস থিওরিম, আমরা জানি 1/x এর ফাংশনটা এখানে ভ্যালিডই নয়, ফাংশন ডিফাইন্ডই নয়, তো বাকি কিছুর প্রশ্নই কোথাও থেকে আসে না। বাকিগুলো নিয়ে কোনো প্রবলেম নেই এই ইন্টারভ্যাল -1 1 এর মধ্যে। এটা ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হবে, এটা একটা গ্রুপ বলে দিয়েছে যেহেতু। আমি ইন ডিটেল এটা করে দিয়েছি, কারোর যদি এটার পিডিএফ লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। অ্যাডজয়েন্ট অফ এ ডেটা টু দি পাওয়ার n-2 ইন্টু এ, এখানে n এর মান 2, সেই হিসাবে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু এ। ই যদি আইডেন্টিটি হয় তাহলে অটোমেটিক্যালি ই এর মান এখানে আসছে -1। এটা একটা রিডাকশন ফর্মুলার একটা স্ট্রাকচার। যদি অড হয় তাহলে সেটআপটা ক্লোজিং হয় 1 এ, যদি ইভেন হয় তাহলে সেটআপটা ক্লোজিং হয় i2 এর ভ্যালু ½ ইন্টু π/2। তো এখানে অড স্ট্রাকচার আছে, যে 5 আমরা 8/15। f(x) equals to mod x, definitely greater than 0 এর জন্য y equals to x always derivable, less than 0 এর জন্য y equals to -x derivable। ব্রেক আছে 0.0 এর জন্য আমরা আলাদাভাবে চেক করছি।
f dash x এর ভ্যালু 1 for all x greater than 0, -1 for all x less than 0. for x equals to 0, যেহেতু 0 লেফট এবং রাইটে তার বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে এবং ফাংশনের স্ট্রাকচারটি পরিবর্তন হচ্ছে, তাহলে রাইট লেফট দুটো এখানে চেক করতে হবে। রাইট ভ্যালুটি আমরা পেয়েছি 1, লেফট ভ্যালুটি আমরা পেয়েছি -1, নট ডিফারেন্সিয়েবল at x equals to 0। এক্ষেত্রে আমরা জানি 0 কিন্তু ইউনিট নয় এবং 0-র কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমাদের নেই, তো অনলি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট। এটা অবভিয়াসলি একটা ইরেশনাল নাম্বার। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড, বাট বাউন্ডেড সিকোয়েন্স মানেই কনভার্জেন্ট তা কিন্তু নয়। ওকে, আনবাউন্ডেড সিকোয়েন্স সে কিন্তু কোনো ফাইনাইট রিয়াল নাম্বারে কনভার্স করে না, বাট তার কিন্তু কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকতে পারে। আমি পুরো থিওরিটা এখানে একটু দিয়ে দিয়েছি। n/2 n ইভেন, 0 নিয়ে নাও n অড, তাহলে ওই অড স্ট্রাকচারের জন্য ওর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, বাট সিকোয়েন্স কিন্তু নিজে কনভার্জেন্ট তা কিন্তু নয়। মনোটোন সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, মনোটোন প্লাস বাউন্ডেড অলওয়েজ কনভার্জেন্ট হোল্ড করে। মনোটোন কনভার্জেন্স থিওরিম ছিল, দেখবে আমাদের। এটা যদি ইভেন ফাংশন হয় তাহলে এটা কি হবে, আমি একদম স্ট্রাকচার ওয়েতে করে দেখিয়ে দিয়েছি। t ইকুয়ালস টু -z পুট করে দাও, তারপরে f এর ইভেন কোয়ান্টিটি অ্যাপ্লাই করো, তাহলে পেয়ে যাবে f অফ -x ইকুয়ালস টু -fx, দ্যাট ইজ এর একটা অড ফাংশন। এটা ঠিকই আছে। এই প্রশ্নটি নিয়ে একটু ডাউট অনেকের মধ্যে তৈরি হয়েছে। কেউ অপশন ডি কে ঠিক বলছো, কেউ অপশন সি কে ঠিক বলছো। প্রবলেমটিতে যদি এই কথাটি না লেখা থাকতো, এই কথাটি, তাহলে আমরা এই প্রবলেমটি নিয়ে একটা বিতর্কের মধ্যে যাওয়ার জায়গায় ছিলাম, এবং অলরেডি এই প্রবলেমটি নিয়ে অনেকে বিতর্কের জায়গায় চলে গিয়েছে। বাট এখানে কোনো বিতর্ক নেই, এটার উত্তর -1 হবে, হাফ হবে না। আমি দুটো প্রসেস করে দেখিয়েছি। ধরে নাও a এর ভ্যালু 0, b এর ভ্যালুটি 2, তাহলে it ইকুয়ালস টু b মাইনাস a/2 fa প্লাস fb। আর সিমসন ওয়ান শট অনুযায়ী is ইকুয়ালস টু h/3 y0 প্লাস 4y1 প্লাস y2। তাহলে যদি a0 b2 ধরি, তাহলে 2 মাইনাস 0/2 f0 প্লাস f2 4, দ্যাট ইজ f0 প্লাস f2 ইকুয়ালস টু 4। এবার h এর মান 1, তাহলে y0 হচ্ছে f0, y1 f1, y2 f2। আমি সিমসন 130 কে অ্যাপ্রোচ করছি, তাহলে এখানে দেখতে পাচ্ছ 1/3 ইন্টু f0 প্লাস 4f1 প্লাস f2 2, তাহলে f0 প্লাস 4f1 প্লাস f2 হচ্ছে 6, f0 প্লাস f2 হচ্ছে 4, আমি বসিয়ে দিলাম। তাহলে 4 প্লাস 4f1 6, 4f1 2, f1 হাফ। অনেকের মনে হয়েছে ইন দ্যাট সেন্স হাফ দিস ইজ দ্য রাইট অপশন, বাট এটা ভুল। কেন ভুল আমি বলেছি, এই জন্য এখানে ক্রস চিহ্নটি দেওয়া আছে। অবজার্ভ দ্য কোশ্চেন প্রপারলি। কোশ্চেন বলেছে গিভেন h ইকুয়ালস টু লেন্থ অফ সাব ইন্টারভ্যাল ইকুয়ালস টু 1। তার মানে ট্রাপিজয়েডালের যে রুলসটিকে আমরা ব্যবহার করছি, ইউ হ্যাভ টু টেক দ্য কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল, এবং ইন দ্যাট কেস সেটা -1ই আসবে। কিভাবে? এক্ষেত্রে it নিতে হবে h/2 f0 প্লাস 2f1 প্লাস f2। এবার h এর মানটি বসিয়ে দাও, তাহলে f0 প্লাস 2f1 প্লাস f2, এই সিমসন 1/3 এর কোনো পরিবর্তন নেই, উপরে যাচ্ছিল তাই আছে। এবারে তুমি বিয়োগ করো, তাহলে 2f1 ইকুয়ালস টু -2, f1 ইকুয়ালস টু -1। কোনো বিতর্ক নেই। যদি সাব ইন্টারভ্যালের লেন্থটা স্পেসিফিক্যালি স্পেসিফাই না করা থাকতো, তাহলে এত আর্গুমেন্টের কোনো কিছু ছিল না। যেহেতু ওটা স্পেসিফাই করেছে, তোমাকে অবশ্যই কম্পোজিট স্ট্রাকচার মেনটেন করতে হবে। আর কম্পোজিট স্ট্রাকচার যখনই তুমি মেনটেন করবে, তখনই ওটার উত্তর চেঞ্জ হয়ে যাবে। এবং যিনি প্রশ্ন করেছেন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই ট্রিক্সটাকে কাজে লাগিয়েই কিন্তু তোমাদেরকে দিয়েছেন। এবং অনেকে বলেছে কোর্ট কেস করবো, করবো, এটা নিয়ে কোর্ট কেস করে কিছু হবে না। তোমাদের ওই অর্ডার ডিগ্রির যেটা আছে, অর্ডার ডিগ্রিটাকে নিয়ে তোমরা ভাবতে পারো, সেটা আমি এগ্রিও করব। ওই অর্ডার ডিগ্রির যেটা বাংলা ইংরেজির প্রবলেম যেটা আছে, এই আগের প্রশ্নটিকে নিয়ে খুব একটা ঘেঁটে ঘুটে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আগের প্রবলেমটিকে নিয়ে ঘেঁটে খুব একটা লাভ হবে না।
তোমাদের অর্ডার ডিগ্রিটিকে নিয়ে তোমরা ভাবতে পারো। এই প্রবলেমটি যা আছে এটা খুব মানে বুদ্ধিমত্তার সাথে উনি এইচ এর ভ্যালুটিকে ইউটিলাইজ করার জন্য তোমাদেরকে বারবার ওখানে ইন্ডিকেট করেছে যে না তুমি এইচ এর ভ্যালুটি ইউজ করো, এইচ এর ভ্যালুটি ইউজ করো, এটা তোমাদেরকে বুঝতে হতো। আচ্ছা, নেক্সট, এটা আমরা সবাই জানি, ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দিস ফর্মুলা ইউজ করেছি। এখানে বলে যে আরেকটি বাইসেক্টরের ইকুয়েশনটি হচ্ছে দিস এক্স স্কোয়ার মাইনাস 2qxy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দুটো আইডেন্টিক্যাল, কম্পেয়ারিং লাইক কোএফিসিয়েন্ট, এখানে এক্স স্কোয়ার কিছু কম্পেয়ারের কিছু নেই, ওয়াই স্কোয়ার কিছু নেই, দ্যাট ইজ 2y/p ইকুয়ালস টু মাইনাস 2q, pq মাইনাস 1। এটা যদি একটু ওয়ার্ক করে, এটা মুখে দেখেও বলে দেওয়া যায় ইলিপসের ইকুয়েশন, বাট এটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু প্যারামিটার। এখানে ক্যালকুলেশনটা খেয়াল করবে। তাহলে এক্ষেত্রে ইন পার্টিকুলার দিস কেস, সব কেসে নয়, এনভেলপ গিভস দ্য এসএস। এটা নট এ বেসিক সলিউশন হবে। সমস্ত ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, ফিজিবল, বাট বেসিক সলিউশনের জন্য আমাদের কি লাগে? 3টে ইন্ডিপেন্ডেন্ট কলাম লাগবে এক্ষেত্রে বেসিস হিসাবে, সেটা আমরা পাচ্ছি না, সুতরাং এটা বেসিক নয়। এখানে cos x not equals to 0, তাহলে আমরা am greater equals to gm এটা অ্যাপ্লাই করেছি। am greater equals to gm, in that case that quantity greater equals to 2. Option D, this is the right option. এটা π/4 সামেশন ফরম্যাটে প্রথমে দেখো লিখে নিয়েছি 0 to n minus 1 n by k square plus n square। এবারে 1/n কমন নিলেই এটা ইন্টিগ্রেশন 0 to 1 dx by 1 plus x square, that is π/4। এটা সিম্পল ফর্মুলা, সিগমা স্কোয়ার, দ্যাট কোয়ান্টিটি নিয়ে নিলেই হয়ে গেল। এখানে অনেকে 4 ভাবতে পারে, তা কিন্তু নয়। Radial velocity proportional to transversality, equiangular spiral, coplanar, determinant 0 করে দাও, পেয়ে যাবে। এই প্রবলেমটি এর আগের প্রবলেমের রিপিট, জাস্ট ওখানে এক ফরম্যাটে ছিল, এখানে আরেক ফরম্যাটে আছে। আমি ইকুয়েশন অফ বাইসেক্টরের থিওরিটা লিখে দিয়েছি, লিখে দিয়ে ওটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে দেখো পেয়ে গেছি। এটা তো খুবই সোজা, মুখে দেখে হয়ে যাচ্ছে। এটা ডিফারেন্সিয়াল অফ log x, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন ইনভার্স অপারেটর ইউজ করো, তাহলে এটা হয়ে যাবে। log x এর ভ্যালু e2 স্কোয়ার, দ্যাট ইজ log 2। এটা জাস্ট একটা থিওরি, আমরা জানি fxy ইকুয়ালস টু fyx। লাস্ট প্রবলেম, ধরে নিচ্ছি দুটো রুট আলফা বিটা, আলফা বাই বিটা ইকুয়ালস টু আর, আলফা ইকুয়ালস টু বিটা আর। এখানে বসিয়ে দিলাম, একটা বিটা ইন্টু আর প্লাস 1 এর কনসেপ্ট পাচ্ছি, আর একটা বিটা স্কোয়ার আর পাচ্ছি। আমাকে দিয়েছে আর বাই আর প্লাস 1 এর স্কোয়ার, তাহলে উপর নিচে বিটা স্কোয়ার গুণ করে দাও, অ্যাডজাস্ট করে দাও, ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো পেয়ে যাবে। তো এই ছিল টোটাল কমপ্লিট। প্রথমে বলি, আমরা ইন্টারভিউয়ের জন্য কোনো কোর্স লঞ্চ করছি না। আমরা যেমন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করি তেমনই লঞ্চ করছি প্রত্যেকটা থিওরির শেষে। এবারও প্র্যাকটিস ব্যাচ তৈরি হবে, হয়ে গিয়েছে অলরেডি। সেখানে আমরা কিছু ডেমনস্ট্রেশন জাতীয় বা টপিক ওয়াইজ প্রত্যেকটা ক্লাসের শেষে 15 মিনিট একটা ডিসকাশন দেব, সেখানে যেটুকু আলোচনা হওয়ার হয়ে যাবে। অ্যাজ ওয়েল এজ যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে, আমরা একটা মক ব্যাচ লঞ্চ করেছি, কোনো মান্থলি ফিজ নয়, কোনো কিচ্ছু নয়, জাস্ট একটা ইনফ্রাস্ট্রাকচারাল কস্টিং। মাসে তোমরা 8টা পরীক্ষা দিতে পারছো সেটাতে, এবং সেটা অনলি ফর অ্যারিথমেটিক। অন্য সাবজেক্টে কোনো কিছু জানা নেই, নলেজ নেই, দায়িত্ব নিতে পারবো না। যেটা জানা আছে, যেটুকু নলেজ আছে সেটুকুই তোমাদেরকে দিতে পারি, তার বাইরে নয়। তো সেটা যারা চাও যোগাযোগ করবে। আপাতত 14 তারিখের পরীক্ষাটি খুব ভালোভাবে দাও, তাহলেই হবে।